আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের এক ঘনিষ্ঠ বন্ধু ক্যাপ্টেন জন ক্লাসের একটি শিকার অভিজ্ঞতা। আমাদের আজকের কাহিনীটির নাম বাঘিনী বিদ্বেষী বাঘ। তবে চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের শিকার কাহিনীতে প্রবেশ করি। লোকে কথায় বলে ওলন্দাজ জলদস্যু, যেন জলদস্যু হলেই ওলন্দাজ হতে হবে তাকে, এবং এক পা খোঁড়া থাকতে হবে তার। বিশাল পাকানো গোঁফ থাকবে সেই জলদস্যুর, আর কোমরে গোজা থাকবে বাঁকানো ছুরি। আড়াআড়িভাবে রাখা দুটো হাড়ের ওপর মরার মাথার খুলি আঁকা কালো পতাকার নিচে প্রায় দাঁড়িয়ে থাকতে হবে তাকে। কারো কারো মতে খোঁড়া হলেই সেই ওলন্দাজ লোকটাকে কোনো না কোনো অদ্ভুত কাজ করতে দেখা যায়, অথবা অতিমাত্রায় রোমাঞ্চপ্রিয় হয়ে পড়ে সে। বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনেরও তাই ধারণা। আর ওই জলদস্যুর কাহিনী নিয়ে ইংরেজি চলচ্চিত্র যারা বানান তারাও নিশ্চয়ই এ ধারণাই পোষণ করেন, না হলে তাদের কাহিনীর সমস্ত জলদস্যু চরিত্রগুলো খোঁড়া ওলন্দাজ হবে কেন? আসলে ওলন্দাজদের সম্পর্কে লোকের এই প্রচলিত ধারণা পুরোপুরি না হলেও আংশিক সত্য। মাঝে মাঝে অদ্ভুত সব কাজ করে বসে এরা। বেশি দিন আগের কথা নয়, হল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতেন এক ওলন্দাজ ভদ্রলোক। তারও একটা পা খোঁড়া। বৃদ্ধ অবস্থায় সেই ভদ্রলোকের স্ত্রীর সংখ্যা ছিল 48। স্ত্রীরা প্রায় সবাই তখন যুবতী। তার এই কাজ কারবার মনোপুত হলো না হল্যান্ড সরকারের। সুতরাং শেষ পর্যন্ত একদিন ওই ভদ্রলোককে নোটিশ দিয়ে বসলো হল্যান্ড সরকার, হয় পছন্দ মতো একজন স্ত্রীকে রেখে বাকি 47 জনকে তালাক দাও, নয়তো দেশ ছেড়ে চলে যাও যেখানে খুশি। সঙ্গে সঙ্গে 48 জন স্ত্রীকে নিয়েই দেশ ছেড়ে কানাডায় চলে গেলেন ওলন্দাজ ভদ্রলোক। মজার কথা, কানাডায় গিয়ে আরো কয়েকজন রেড ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে ফেলেন তিনি। মৃত্যুকালে নাকি 103 ছেলে মেয়ে রেখে যান ওই ওলন্দাজ ভদ্রলোক। এবার এক রোমাঞ্চপ্রিয় ওলন্দাজ ভদ্রলোকের কথা বলছি। তার নাম ক্যাপ্টেন জন ক্লাস। সেনাবাহিনীতে ক্যাপ্টেনের পদ পাবার পর যুদ্ধে গিয়ে একটা পা খোঁড়া হয়ে যায় তার। কাজেই এরপর আর সেনাবাহিনীতে চাকরি করা সম্ভব হয়নি তার পক্ষে। চাকরি থেকে অবসর নিয়ে সিংহলে গিয়ে চায়ের ব্যবসা ফেঁদে বসেন তিনি। দুর্দান্ত শিকারীও ছিলেন ক্যাপ্টেন জন ক্লাস। এক পা নিয়েই ভয়ঙ্কর মানুষ খেকো বাঘ আর পাগলা হাতি শিকারে বেরিয়ে পড়তেন তিনি। অতিরিক্ত রোমাঞ্চপ্রিয় হয়ে পড়ে ওলন্দাজদের সম্পর্কে প্রচলিত সেই কথাটাকে প্রমাণ করে দিলেন ক্যাপ্টেন জন ক্লাসও। শিকারী কেনেথ এন্ডারসনের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ক্যাপ্টেন জন ক্লাস। এক মনোরম সন্ধ্যায় ব্যাঙ্গালোরে মিস্টার অ্যান্ডারসনের বাড়ির সুসজ্জিত ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে গল্প করছিলেন ক্যাপ্টেন জন ক্লাস আর মিস্টার অ্যান্ডারসন। স্বভাবতই দুই শিকারীর মাঝে শিকারের গল্পই হচ্ছিল সবচেয়ে বেশি। এক কথার প্রেক্ষিতে বলছিলেন মিস্টার অ্যান্ডারসন, আমার দুর্ভাগ্য জন ক্লাস, ধরতে গেলে সারাটা জীবনই প্রায় জঙ্গলে কাটিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কখনো হাতি আর বাঘের লড়াই দেখলাম না। একবার অবশ্য লড়াই প্রায় বেঁধে যাচ্ছিল, কিন্তু অবস্থার চাপে পড়ে লড়াই বাঁধার আগেই বাঘটাকে গুলি করে মেরে ফেলতে হয়েছিল আমার। তাই নাকি? মৃদু হেসে বললেন ক্যাপ্টেন, তাহলে আমি কিন্তু ভাই এ ব্যাপারে তোমার চেয়ে ভাগ্যবান। হাতি আর বাঘের ভয়ানক লড়াই দেখার সুযোগ একবার হয়েছিল আমার। সত্যি? আগ্রহে একটু সামনে ঝুঁকে এলেন মিস্টার অ্যান্ডারসন। হ্যাঁ সত্যি, এক আজব চরিত্রের বাঘ মারতে গিয়েই এক রাতে নিতান্ত কপালের জোরেই ওই রোমহর্ষক ঘটনাটা দেখে ফেলি আমি। তার পরিণতি ভাবলে এখনো গা শিউরে ওঠে আমার। আজব বাঘ? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মিস্টার অ্যান্ডারসন। হ্যাঁ, যুবতী বাঘিনীদের দেখলেই যদি তাকে মেরে খেয়ে ফেলে কোনো মদ্দা বাঘ, তাহলে তাকে আজব বললে বাড়িয়ে বলা হয় না। বলেই মিস্টার অ্যান্ডারসনের মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন ক্যাপ্টেন। মুখ দেখেই বুঝতে পারছি গল্পটা শোনার দারুণ লোভ হচ্ছে তোমার। আচ্ছা ঠিক আছে, বলেই ফেলছি ঘটনাটা। হাতের জ্বলন্ত সিগারেটটার দিকে একবার তাকালেন ক্যাপ্টেন। প্রায় শেষ হয়ে এসেছে ওটা। শেষবারের মতো তাতে একবার টান দিয়ে অ্যাস্ট্রেতে গুজে রাখলেন তিনি পোড়া সিগারেটের টুকরোটা।
তারপর কে সে গলা পরিষ্কার করে নিয়ে নড়ে চড়ে সোফায় আরাম করে বসে বলতে শুরু করলেন। গোড়া থেকেই বলি, বেশ কয়েক বছর আগে ব্যবসার কাজে গিয়েছিলাম নীলগিরি উপত্যকার চা বাগানগুলোতে। তখনই জায়গাটার প্রেমে পড়ে যাই আমি। জীবনে বহু দেশ ঘুরেছি, প্রকৃতির বহু রূপও দেখেছি, কিন্তু ওই অঞ্চলটার মতো এত সুন্দর জায়গা খুব কমই চোখে পড়েছে আমার। তাই উটকামন্ড থেকে 15 মাইল দূরে সমুদ্র সমতল থেকে 3000 ফুট উঁচুতে নীলগিরি পর্বতের পাদদেশে একটা মালভূমিতে গড়ে ওঠা ছোট্ট সুন্দর গ্রাম মাভনহাল্লায় শখ করে তৈরি করিয়েছি ওয়াইল্ড হেরিটেজ নামের একটা বাংলো। আগাগোড়া মোটা বাঁশের তৈরি মাদুরের আচ্ছাদন দেওয়া এই কটেজটি, খড় দিয়ে দেওয়া হয়েছে চাল। কেবলমাত্র জঙ্গলের গাছগাছরা আর ঝোপঝাড়ের সাহায্যে তৈরি চমৎকার একটা বাগান আছে ওয়াইল্ড হেরিটেজের সামনে। প্রচুর পরিমাণে খাবার জমিয়ে রাখার স্টোর রুম আর পরিবহন, শিকারের টোপ, মাচা ইত্যাদি ভালো রকম ব্যবস্থাও করেছি ওয়াইল্ড হেরিটেজে। যুদ্ধে গিয়ে একটা পা হারানোর পর শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মুক্ত অঙ্গনে এসে হাজির হতে চেয়েছিলাম, আর তাই ফলস্বরূপ সৃষ্টি করিয়েছি আমি ওয়াইল্ড হেরিটেজ। এখানকার বিস্তৃত প্রান্তর জন্তু জানোয়ার, পাখি, ফুল, অগণিত পাইনের সারি, বাতাসে ভেসে আসা বুনো ফুলের গন্ধ সারাক্ষণ মাতোয়ারা করে রাখে মন। রাতে অরণ্যের গভীর থেকে ভেসে আসা বাঘের গর্জন আর বন্য হাতির মত্ত চিৎকারে দুরু দুরু করে ওঠে বুক। বিপন্ন সম্বর আর চিতল হরিণের আর্তচিৎকারে করুণা জাগে মনে। অন্ধকার রাতে ঘরের জানালা খুঁড়ে বাইরে তাকালেই চোখে পড়ে কোটি কোটি জোনাকির দ্বীপ। চাঁদনি রাতে বারান্দায় বসে 200 গজ দূরে চোখ পড়লে দেখা যাবে নদীর ধার ধরে সার বেঁধে মন্থর গতিতে খাদ্যের সন্ধানে এগিয়ে চলেছে হাতির পাল। কখনো কখনো বাঁশের বেড়া ভেঙে ফেলে ওয়াইল্ড হেরিটেজের সীমানায় ঢুকে পড়ে বাগান তছনছ করতে থাকে ওরা। তখন বন্দুকের ফাঁকা আওয়াজ করে তাড়াতে হয় বিশালদেহী ওই প্রাণীগুলোকে। মূল পার্বত্য এলাকা থেকে বেরোনো ছোট ছোট কিছু পাহাড়ের অন্ধকার গুহাকে স্থায়ী বাসস্থান হিসেবে বেছে নিয়েছে কয়েকটা বাঘ। বাইসন আর বুনো ভেড়ার ভিড় আর একটু পশ্চিমে। ওপর দিকে আরো বন্ধুর পার্বত্য এলাকায় বাস করে আইবেক্স হরিণের দল। মাভনহাল্লার পূবের সেগুর নদীর ওপার থেকে শুরু হয়ে মাইলের পর মাইল চলে ময়ার নদী পেরিয়ে উত্তরের কোয়েম্বাটুর সীমানায় গিয়ে শেষ হয়েছে গভীর জঙ্গল। হাতি আর চিতাবাঘের স্থায়ী বাসস্থান আছে এখানে। বাঘও আছে প্রচুর, কারণ বিশাল সব বাঁশঝাড় এখানে খাদ্য যোগায় হাতির। অজস্র সম্বর, হরিণ, বুনো ভেড়া আর শুয়োরের দল থাকায় হিংস্র মাংসাশী জানোয়ারেরও খাদ্যের অভাব হয় না। সেগুর নদী থেকে শুরু করে মাভনহাল্লার ছোট্ট নদীর ধারের এলাকার বাঘ, বিশেষ করে মেয়ে বাঘ সমাজে বেশ কয়েক বছর ধরে আতঙ্কের সৃষ্টি করেছিল একটি অদ্ভুত চরিত্রের নিঃসঙ্গ বাঘ। সাধারণত মাস 3 পর একবার তাকে দেখা যেত এই অঞ্চলে। প্রথমে ময়ার নদীর সীমান্তে মধুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বেশ কিছুদিন উৎপাত চালাবার পর নদীর ধার ধরে পূব দিকে এগিয়ে যায় বাঘটা। হুন্ডিতে পৌঁছে ওখানকার নতুন বাঁধটার আশেপাশের জঙ্গলে দিন কয়েক কাটিয়ে ঘুরে এসে আবার নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সে বেনুর গ্রাম পর্যন্ত। নদীটা এখানে কোয়েম্বাটুর জেলার জঙ্গল আর নীলগিরিকে দুভাগে ভাগ করে দিয়েছে। বেনুর থেকে এরপর কিছুটা পিছু হটে এসে নীলগিরি রেঞ্জের এপাশটা ঘুরে আনাইকুট্টি ফরেস্ট লজ ছাড়িয়ে উত্তরের সেগুর নদী ধরে ধরে শেষ পর্যন্ত এসে মাভনহাল্লা পৌঁছায় বাঘটা। এখানে এসে দিন 10 থেকে মাভনহাল্লা নদীর আশেপাশের জঙ্গলে ঘুরে বেরিয়ে মাসিনীগুড়ি সীমানায় গিয়ে ঢোকে সে। এখানেও কয়েকদিন কাটাবার পর মাইল 5 দূরে তিপ্পাকাদু চৌকির পাশ দিয়ে আবার মধুমালাই স্যাংচুয়ারিতে ফিরে যায় এই বিচিত্র স্বভাবের বাঘটি। এই বাঘটির গতিবিধির এরকম নিখুঁত মানচিত্র জোগাড় করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে আমাকে। জঙ্গলের স্থায়ী বাসিন্দা আদিবাসী ইরিলাদের সাথে দিনের পর দিন ঘুরে বেরিয়ে বহু লোককে জিজ্ঞাসাবাদ করেছি। প্রতি রোববার ইরিলা মেষপালক ও অন্যান্য লোকদের এক মেলা বসত মাসিনীগুড়ি শহরে। 15-20 মাইল দূর থেকেও লোক আসতো এই মেলায়। গুলি খেয়ে হাসপাতালে কাটানোর সময় কাটা পাটার পরিবর্তে একটা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিয়েছিলেন হাসপাতালের ডাক্তার। প্রতি রবিবারের মেলায় গিয়ে এই পাটার সাহায্যেই খুঁড়িয়ে খুঁড়িয়ে সারা মেলায় ঘুরে বেড়াতাম আমি, আর বাঘটা সম্পর্কে জিজ্ঞাসা করতাম লোকদের। বিশাল এলাকা জুড়ে ঘুরে বেড়ানোই বাঘের স্বভাব। এই ঘুরে বেড়ানোকে শিকারীরা বলে টাইগার বিট। এক জায়গায় বেশি দিন থাকলে শিকার ধরা দুঃসাধ্য হয়ে পড়ে বাঘের পক্ষে, কারণ সতর্ক হয়ে যায় আশেপাশের জঙ্গলের সমস্ত প্রাণী।
জঙ্গলের পথঘাটের সাথে ভালো মতো পরিচয় হওয়ার উদ্দেশ্যে একই পথে বারবার আসা যাওয়াও করে বাঘ, কিন্তু এই বিশেষ বাঘটির মতো এত নিয়মিতভাবে একই পথে ফিরে আসে না সাধারণত কোনো বাঘ, আর এত বিশাল এলাকা জুড়েও চক্কর মারে না তারা। ইরিলা ও কেশর উপজাতির লোকদের জিজ্ঞাসা করেই হঠাৎ একদিন যুবতী বাঘিনীদের উপর তার বিদ্বেষের কথাও জানতে পারি। আচমকা আক্রমণ করে অনেক বাঘিনীকেই হত্যা করেছে সে, এমনকি মারার পর বাঘিনীর মাংসও খেয়ে ফেলেছে অদ্ভুত ওই বাঘটি। কথাটা মোটেও বানিয়ে বলেনি অধিবাসীরা, নিজের চোখে দেখে তবেই বলেছে। এমন অদ্ভুত ব্যাপার এর আগে নাকি দেখা তো দূরের কথা, কখনো শোনেনি পর্যন্ত তারা। এমনই এক ঘটনার সাক্ষী কারুম্বা উপজাতির একটা লোক এবং তার বউ। তিপ্পাকাদু থেকে মাইল 3 দূরে মহীশূরের সীমান্তে সেদিন রাতে তাদের কুড়ের কাছাকাছি জঙ্গলে নাকি প্রচন্ড লড়াই চালিয়েছিল দুটো বাঘ। জানোয়ার দুটোর তর্জন গর্জনে ভীত হয়ে শক্ত করে খিঁলেটে সারা রাত ধরে ঘরে বসে থেকেছে স্বামী স্ত্রী। পরদিন সকালে রাতের ভয়ঙ্কর যুদ্ধের ফলাফল জানতে কিছুটা কৌতূহলী হয়েই ঘর থেকে বেরিয়ে ফার্লংটাক দূরে জঙ্গলের ধারে এক বাঘিনীর অর্ধভুক্ত দেহটা দেখতে পায় ওরা দুজন। মরিটার আশেপাশের মাটিতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে একটা বিশাল মদ্দা বাঘের পায়ের ছাপ। আনাইকুট্টি ফরেস্ট বাংলোয় এক গার্ডের কাছে শুনলাম এক সন্ধ্যায় বাংলোর নিচের পাহাড়ি নদীতে পানি আনতে যেয়ে নাকি এক অদ্ভুত ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল তার। পাহাড়ের পাদদেশ ঘিরে বয়ে চলা নদীটার কাছাকাছি যেতেই গার্ডের চোখে পড়ল ওপারের জঙ্গল থেকে বেরিয়ে এসে নদীতে পানি খেতে নেমেছে একটা বাঘিনী। গার্ডকে বাঘিনীটা দেখেনি, এত কাছে বাঘ দেখে ভয় পেয়ে যায় গার্ড, তাই দ্রুত একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে সে। কিছুক্ষণ পর হঠাৎ করেই পেছনের জঙ্গল থেকে বেরিয়ে বাঘিনীর উপর লাফিয়ে পড়ে একটা বিশাল মদ্দা বাঘ। স্তম্ভিত হয়ে ব্যাপারটা দেখল গার্ড। বাঘটা ঘাড়ে এসে পড়তেই এক ঝটকায় পিছনে ফিরে দাঁড়ালো বাঘিনী। শুরু হলো তুমুল লড়াই। বেগতিক দেখে এক ছুটে সোজা বাংলোয় পৌঁছে দরজা বন্ধ করে দিল গার্ড। প্রায় মাঝরাত অবধি শোনা গেল বাঘ দুটোর তর্জন গর্জন, তারপর একেবারে চুপ। পরদিন সকালেও ঘর থেকে বেরোনোর সাহস হলো না গার্ডের। হঠাৎ জানালা দিয়ে দেখলো সে গত সন্ধ্যায় যেখানে মারামারি বাঁধিয়েছিল বাঘ দুটো, তার ওপরকার আকাশে চক্কর মারছে শকুনের দল। একটু পরই মাটিতে নামতে শুরু করলো শকুনগুলো। গার্ড বুঝলো আর ভয় নেই, এবার নিশ্চিন্তে বেরোনো যেতে পারে। নিচে নেমে এসে গার্ড দেখলো নদীর ওপারে এক জায়গায় বাঘিনীর অর্ধভুক্ত দেহটা পড়ে আছে, আর মরিটা ঘিরে এগিয়ে আসছে শকুনের দল। অবিশ্বাসী ওই ব্যাপার দেখে গার্ড তো পুরোই তাজ্জব। এ দুটো ঘটনা ছাড়াও মাভন হাল্লার বাঘিনী বিদ্বেষী বাঘটার ওরকম অদ্ভুত কাজ কারবারের প্রত্যক্ষদর্শী আরো বহু লোক আছে, কিন্তু আশ্চর্য, স্বজাতীয় বাঘিনীদের ওপর ছাড়া আর কখনোই কারো উপরে কোনো বিদ্বেষ দেখায়নি বাঘটি। কোনো মানুষকে কখনো আক্রমণ করেনি সে। জঙ্গলে বা পথে ঘাটে আচমকা কোনো মানুষ তার সামনে পড়ে গেলে শান্তভাবে তাদের এড়িয়ে চলে গেছে বাঘটা। মাঝে মধ্যে অবশ্যই গবাদি পশুর উপর হামলা চালায় সে, কিন্তু রাখালেরা সাহস করে লাঠি উঁচিয়ে তাকে তাড়া লাগালে প্রথমে ধমক ধামক দিয়ে তাদের ভয় দেখাবার চেষ্টা করে, কিন্তু তারা তা না শুনলে ধীরে ধীরে হেঁটে গিয়ে ঝোপের আড়ালে গা ঢাকা দেয়। ওই অদ্ভুত স্বভাবের বাঘটাকে কিন্তু তখনও আমি দেখিনি। ওটার বিচিত্র কাজ কারবারের কথা শুনে শুনে ওটাকে দেখার এবং মারার একটা প্রচন্ড ইচ্ছা পেয়ে বসলো আমাকে। বহু খেটে খুঁটে বাঘটার তখনকার গতিবিধির একটা মোটামুটি ম্যাপ তৈরি করলাম। ওটার আবার মাভন হাল্লায় ফিরে আসার সময় হতেই কাজে লেগে গেলাম। কোথায় টোপ বাঁধা যায়, কোথায় মাচা তৈরি করলে সুবিধে ইত্যাদি ঘুরে ঘুরে ঠিক করতে লাগলাম। একটা স্ট্যান্ডার্ড গাড়ি ছিল আমার, আর ছিল দুটো পোষা টাকটু ঘোড়া। কৃত্রিম পাটার সাহায্যে জঙ্গলের দুর্গমতম রাস্তা দিয়ে গাড়ি চালালে কোনো অসুবিধা হতো না আমার। গাড়ি একেবারেই অচল, এমন সব রাস্তায় ঘোড়ার পিঠে চেপেই চলাফেরা করতে হতো। উঁচু গাছে মাচা বাঁধলে এক পা খোড়া হওয়ার দরুন কিছুতেই স্বাভাবিকভাবে গাছে উঠতে পারতাম না, তাই ইরিলাদের দিয়ে বাঁশের লম্বা মই বানিয়ে নিতে হতো। মাচার সাথে ঠিকমতো মইটাকে আটকে দিত ওরা, তখন সেই মই বেয়ে উঠে যেতে বেশি অসুবিধে হতো না আমার। সারা রাত মাচার উপর একভাবে ঠায় বসে থাকার সময় একটা পা খোড়া হওয়ায় সুবিধেই হতো, কারণ ওই পাটায় রক্ত চলাচলের ব্যাপার স্যাপার না থাকায় ঝিঝি ধরা বা ব্যথা হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না। ভোরবেলা বুনো মোরগেরা ডেকে উঠলে সহজেই মই বেয়ে নেমে আসতাম মাচা থেকে।
মোটা তাজা 4টে মোষের বাচ্চা কিনে নিয়ে 4টে টোপ বাঁধার জায়গা ঠিক করে ফেললাম। তাদের প্রত্যেকটি ওয়াইল্ড হেরিটেজের 2 মাইলের মধ্যে। 4টে টোপের ওপরেই মাচা বানিয়ে তাতে মই বাঁধিয়ে নিলাম ইরিলাদের দিয়ে। সেগুর আর মাভনহাল্লা নদীর সঙ্গমস্থলের একটু উত্তরে বাঁধলাম একটা মোষ, দ্বিতীয়টা পূব দিকে একটা শুকনো নালার পারে বালির চড়ায়। বাঘিনী বিদ্বেষী বাঘটা ছাড়াও আরো অন্যান্য বাঘের পায়ের ছাপ প্রায় চোখে পড়ে এখানে। তৃতীয়টাকে বাঁধলাম ওয়াইল্ড হেরিটেজের দক্ষিণে প্রায় 12 ফার্লং দূরে একটা ঘাসে ভর্তি ফাঁকা জায়গায়। তার একদিক দিয়ে বয়ে গেছে সেগুর নদী, অন্যদিকে ঘন বাঁশঝাড়। আর প্রায় 2 মাইল দূরে মাভনহাল্লা পাহাড়ের পশ্চিমে উঁচু উঁচু রুক্ষ পাহাড়ের ভিড়ের মাঝে একটা ঢালু জায়গায় বেঁধে এলাম চতুর্থ মোষটাকে। এরপর শুরু হলো রাতের পর রাত মাচায় বসে বসে বাঘের অপেক্ষায় থাকা। আজ এ মাচায় তো কাল অন্য মাচায় বসে বসে বেশ বিরক্ত হয়ে গেছি, কিন্তু উল্লেখযোগ্য কিছুই ঘটছে না। তারপর এক রাতে এমন একটা ঘটনা ঘটল যা দেখার জন্য আমার সর্বস্ব বিলিয়ে দিতেও হয়তো দ্বিধা করতাম না। আমার স্ট্যান্ডার্ড গাড়িটা নিয়ে সেদিন বিকেল 3টে নাগাদ দক্ষিণের ফাঁকা জায়গার মাচাটার কাছে এসে পৌঁছলাম। গাড়িটাকে রাস্তার পাশের বাবুল গাছের গোড়ায় জন্মে থাকা বোরাম ঝোপের মধ্যে লুকিয়ে রেখে মাচায় গিয়ে উঠলাম আমি। বিকেল গড়িয়ে গেল। সাঁঝের আগে নিত্যদিনকার মতোই পাখির ডাকে জ্যান্ত হয়ে উঠল আশেপাশের বন জঙ্গল ঝোপঝাড়। সুরের লহরী তুলে ভরিয়ে তুলল ওরা কিছুক্ষণ আগের স্তব্ধ বনভূমি। পাহাড়ের উপর থেকে ভেসে আসলো কোকিলের মধুর সঙ্গীত। আলোয় ভরা দিনের কাছ থেকে বিদায় নিতে গিয়ে যেন কোকিয়ে কেঁদে উঠল বনমোরগ। ওদিকের পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাচ্ছে। অস্তগামী সূর্যের শেষ রক্তিমাভা ক্রমশ মিলিয়ে গিয়ে ধূসর বর্ণ ধারণ করেছে পশ্চিম আকাশ। বিদায়ী সূর্যের শেষ আভাটুকু মেঘের চূড়া থেকে হারিয়ে যেতেই ওদিককার আকাশে ফুটে উঠল একটা নিঃসঙ্গ তারা। কয়েক মুহূর্ত পরেই আর একটা, তারপর আরও একটা। কিছুক্ষণ পরই তারায় তারায় ঝলমল করে উঠল রাতের আকাশ। বনভূমিকে গ্রাস করে নিয়েছে ততক্ষণে নিকষ কালো অন্ধকার। দূরের নালার কাছ থেকে ভেসে এলো চিতল হরিণের ডাক। অন্ধকার বনের বুকে তারায় ভরা এক নকল আকাশ সৃষ্টি করেছে লক্ষ লক্ষ জোনাকি। একটু পরেই চাঁদ উঠল। হলদে আলোর বন্যায় ভেসে গেল বনভূমি। বড় বড় গাছের তলায় ছড়িয়ে পড়ল কালো রহস্যময় ছায়া। দেখলেই আশঙ্কা জাগে মনে, নিশ্চয়ই ওই ছায়ায় গা মিশিয়ে বসে আছে হিংস্র চিতা অথবা বাঘ। হঠাৎ একটু দূর থেকে ভেসে এলো গাছ উপড়ানো আর ডাল ভাঙার শব্দ। এগিয়ে আসছে হাতির পাল। বোরাম ঝোপের কাছাকাছি ওরা এসে পড়তেই আমার গাড়িটার জন্য ভাবনা হলো, কারণ গাড়িটার রং গাঢ় গোলাপি। চাঁদের আলোয় হাতিদের চোখে ওটা পড়বেই, আর তাহলে কয়েক মিনিটেই তালগোল পাকানো এক ধাতব বস্তুতে পরিণত হবে গাড়িটা। অসহ্য উত্তেজনার সাথে সময় কাটছে, কিন্তু শেষ পর্যন্ত গাড়িটার 100 গজ দূর দিয়ে গিয়ে নদী পেরিয়ে গেল হাতিরা। ফিরেও তাকালো না গাড়িটার দিকে। আসলে নীলগিরি অঞ্চলের বাঘ ও হাতি দুয়েরই স্বভাব কেমন যেন একটু অদ্ভুত মনে হলো আমার। ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে গেল হাতির ডাল ভাঙার শব্দ। এরপর রাত 11টা অবধি আর কিছুই ঘটল না। 11টার পর নদীর ওপার থেকে ভেসে এলো বাঘের গর্জন। অনুমান করলাম আমার থেকে প্রায় 100 গজ দূরে রয়েছে বাঘটা। বাঘটা ডেকে ওঠার কয়েক সেকেন্ড পরই আমার পেছনের বাঁশঝাড় থেকে উত্তেজিতভাবে চেঁচিয়ে উঠল একটা হাতি। বিপদে পড়ে রাগে হতবুদ্ধি হয়ে গিয়ে যেভাবে চেঁচিয়ে ওঠে হাতিরা, এই ডাকটাও ঠিক তেমনই মনে হলো আমার কাছে। ওদিকে আবার ডেকে উঠল বাঘটা। বাঘটার ডাকে সাড়া দিয়েই বোধহয় আবার ডেকে উঠল হাতিটা। এভাবে ডাকাডাকি চলল কিছুক্ষণ। ডাক শুনে বোঝা যাচ্ছে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে জানোয়ার দুটো। ডাকতে ডাকতে কিছুক্ষণ পর একেবারে আমার পেছনের বাঁশঝাড়ে এসে হাজির হলো হাতিটা। শব্দ শুনেই বোঝা যাচ্ছে ভীষণ রাগে বাঁশঝাড় ভেঙে চুরে এগিয়ে আসছে দানবটা। ব্যাপারটা দারুণ আশ্চর্য লাগছে আমার কাছে। বাঘের ডাক শুনে অমন খেপে গেল কেন হাতিটা? আরো কয়েক সেকেন্ড পর বাঁশঝাড়ের ওপর বাঁধা আমার মাচার নিচে এসে হাজির হলো হাতিটা। চাঁদের আলোয় ওটার অস্বাভাবিক বিশাল শরীরটা দেখে চমকে উঠলাম। ওর চোখে পড়ে গেলে ইচ্ছে করলেই বাঁশঝাড় ভেঙে মাচা শুদ্ধ আমাকে নিচে ফেলে দিতে পারে দানবটা। আর একটা জিনিস চোখে পড়লো এই সময়, হাতিটার একটা দাঁত নেই।
বাঘের মুহুর্মুহ গর্জন আর হাতির বেদম চেঁচামেচিতে স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেছে আমার নিচে বাঁধা মোষের বাচ্চাটা। বারবার মাটিতে খুর ঠুকছে আর পাগলের মতো দড়ি ছিঁড়ে পালাবার চেষ্টা করছে ওটা। কোনোদিকে না তাকিয়ে অন্ধের মতো সোজা ছুটে এসে প্রায় মোষের ঘাড়ে পড়তে যাচ্ছিল হাতিটা। তারপরই ওটা নজরে পড়ে যাওয়ায় থমকে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে কান ফাটানো চিৎকার করে উঠে ব্রেক কষে গাড়ি থামবার মতো নিজেকে থামিয়ে ফেললো হাতিটা। তারপরই নরক গুলজার শুরু করে দিল সে। উন্মত্তের মতো সামনে দুই পা দিয়ে বালিতে ধুলোর ঝড় তুলল হাতিটা। সুর দিয়ে নিচ থেকে ধুলো টেনে নিয়ে সামনে ছুটতে থাকলো মোষটার দিকে। কয়েক সেকেন্ড এরকম করেই ঝড়ের বেগে ছুটে গেল সামনে, কিন্তু মোষটার ফুটখানেকের মধ্যে পৌঁছে আবার ফিরে এলো আগের জায়গায়। আবার হাস্যকর ভঙ্গিতে সামনে দুপা নাচাতে নাচাতে সুর দিয়ে ধুলো ছুটতে লাগলো মোষটার দিকে। আমার মনে হলো খুনের প্রস্তুতি নিচ্ছে হাতিটা, সময় হলেই মুহূর্তে গিয়ে শেষ করে দেবে মোষের বাচ্চাটাকে। হাতিটাকে কি গুলি করে শেষ করে দিব? না, তাহলে আমার বাঘ শিকারের পুরো পরিকল্পনাটাই ভেস্তে যেতে পারে। কারণ রাইফেলের আওয়াজ শুনে মাভন হাল্লা ছেড়ে পালিয়ে যেতে পারে বাঘিনী বিদ্বেষী। তাছাড়া হাতি মারা বেআইনি, পাগলা হাতি হলে অবশ্য অন্য কথা, কিন্তু এ হাতিটার উপর কোনো অভিযোগ নেই ফরেস্ট ডিপার্টমেন্টের। এ অবস্থায় হাতিটা মারলে বিরাট অঙ্কের টাকা জরিমানা দিতে হবে আমাকে, এমনকি আমার শিকারের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। অতএব শেষ পর্যন্ত দেখাই স্থির করলাম। ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে অন্যদিকে মোড় নিল ঘটনাটা। ভয়ঙ্কর গর্জনে চারপাশের বনভূমি কাঁপিয়ে মোষটার পেছনের ঝোপ থেকে এক লাফে বেরিয়ে এসে হাতিটার সামনে দাঁড়ালো একটা বাঘ। উন্মাদের মতো বার কয়েক মাটিতে সুর দিয়ে বাড়ি মেরে বিদ্যুৎ বেগে বাঘের দিকে ঘুরে দাঁড়ালো হাতিটা। আসলে মোষটাকে মারতেই ঝোপ থেকে বেরিয়ে এসেছে বাঘটা। হাতিটাকে কেয়ারও করলো না সে। আক্রমণাত্মক ভঙ্গিতে ধীরে ধীরে এগোতে থাকলো মোষটার দিকে, কিন্তু হাতিটার তা মনোপুত হলো না। সে বাধা দেবেই বাঘটাকে। এবার বাঘটাকে লক্ষ্য করে পা নাচানো আর সুর দিয়ে ধুলো ছোড়াছুড়ি শুরু হলো তার। হাতির এরকম বেয়াদবিতে দারুণ বিরক্ত হলো বাঘটা। বার কয়েক কোল যে কাঁপানো গর্জন করে হাতিটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু দমবার পাত্র নয় এই হাতিটা। সে মনে করেছে বাঘ বেয়াদবি করছে তার সাথে, অতএব শিক্ষা দিতেই হবে ওকে। কয়েক পা পিছিয়ে এসে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রচন্ড জোরে চেঁচাতে শুরু করলো হাতিটা। এই গন্ডগোলের মাঝে অনায়াসে গুলি করতে পারতাম আমি হাতিটাকে, কিন্তু করলাম না। কারণ আমি স্থির নিশ্চিত কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচন্ড লড়াই শুরু হবে দুই রাজকীয় জানোয়ার বাঘ এবং হাতির মধ্যে। এমন দুর্লভ একটা দৃশ্য দেখা থেকে নিজেকে বঞ্চিত করতে চাইলাম না কিছুতেই। প্রথমেই আক্রমণ করে বসলো বাঘটা। ভয়ঙ্কর গর্জন করে উঠে হাতির মাথা লক্ষ্য করে লাফ দিল সে। সঙ্গে সঙ্গে অত্যন্ত সতর্কতার সাথে দুপা সামনে এগিয়ে এলো হাতিটা। তারপর এক ঝটকায় দুপা শূন্যে তুলে পেছনের দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো সে। উদ্দেশ্য সোজা তার পায়ের তলায় এসে পড়ুক বাঘ। হাতির পায়ের তলা বা সুর কোনোটারই নাগালে এলো না বাঘটা। মাটিতে নেমে বিদ্যুৎ গতিতে ছিটকে একপাশে সরে দাঁড়িয়ে প্রচন্ড জোরে থাবা মারল হাতির সুর লক্ষ্য করে। যন্ত্রণায় চেঁচিয়ে উঠে মুহূর্তে সুর গুটিয়ে নিল হাতি। পরক্ষণেই একটা মাত্র দাঁত দিয়ে বাঘকে গেঁথে ফেলার জন্য ঝড়ের গতিতে সামনে ছুটে গেল সে। কিন্তু এবারেও সুবিধা করতে পারল না হাতিটা। আবার দ্রুত একপাশে সরে গিয়ে হাতির সুরে থাবা মারল বাঘ। তারপর হাতির অপ্রস্তুতির সুযোগ নিয়েই ওর একটা মাত্র দাঁতের উপর ভর দিয়েই সোজা মাথায় চড়ে বসল। দুই থাবার তীক্ষ্ণ নখগুলো হাতির ঘাড়ে বিধিয়ে দিয়ে আঁকড়ে ধরে থেকে পেছনের পায়ের নখ দিয়ে চিরে ফেলতে লাগলো হাতির সুরের উপরিভাগটা। বিন্দুমাত্র সুবিধে করতে পারছে না হাতিটা, শুধু বাঘটাকে মাথার উপর নিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটোছুটি করতে লাগলো এদিক ওদিক। ধরেই নিলাম আমি পরাজিত হতে চলেছে হাতিটা, কিন্তু আমার দেখার তখন অনেক কিছুই বাকি ছিল। আক্রমণের প্রথম ধাক্কায় বোধহয় একটু থতমত খেয়ে গিয়েছিল হাতিটা। এবার সে আক্রমণে ধারা পাল্টালো। নিচু হয়ে সামনে ঝুঁকে মাথা দিয়ে মাটির সাথে চেপে ধরলো বাঘটাকে। তারপর শরীরের সমস্ত ওজন দিয়ে চাপ দিতে থাকলো বাঘের শরীরে। এমন অপ্রত্যাশিতভাবে আক্রান্ত হয়ে হতবুদ্ধি হয়ে গেল বাঘটা। ওই টনটন ওজনের হাড় মাংসের চাপ থেকে নিজেকে বের করে আনার চেষ্টায় আকুলি বিকুলি করতে থাকলো সে। কোনো মতে নিজের শরীরের অর্ধেকটা বের করে আনলো বাঘটা, কিন্তু সঙ্গে সঙ্গেই সামনের একটা পা তার উপর তুলে দিল হাতিটা। শত্রুকে কিছুটা কাবু করতে পেরেই হারানো সাহস ফিরে পেয়েছে সে।
প্রচণ্ড মাথা ঝাঁকানি দিয়ে বাঘের থাবা থেকে নিজের ঘাড়টাকে মুক্ত করল সে। পর মুহূর্তেই সামনের বাকি পাটাও তুলে দিল বাঘের ওপর। বাঘের শরীরের ওপর থেকে মাথার চাপ মুক্ত করে এনে সোজা হয়ে দাঁড়ালো হাতিটা। হাতির দুপায়ের তলায় পড়ে ছাড়া পাবার বৃথা চেষ্টা করতে থাকলো বাঘটা, কিন্তু বিন্দুমাত্র শিথিল করতে পারল না চাপ। তারপর ভয়ঙ্কর গর্জন পরিবর্তিত হলো আর্তচিৎকারে। ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে চিৎকার। হঠাৎ একটা বীভৎস কাণ্ড করে বসলো হাতিটা। বাঘের ঘাড়ের ওপর ছিল তার একটা পা, অন্যটা ছিল কোমরের নিচে। এখন বাঘের তেজ একটু স্তিমিত হয়ে আসতেই সুঁড় নামিয়ে বাঘের কোমরটা পেঁচিয়ে ধরল হাতি। তারপর আস্তে আস্তে টানতে শুরু করলো ওপরের দিকে। তীব্র আতঙ্কে আর ব্যথায় চেঁচিয়ে উঠল একবার বাঘটা। তারপর চামড়া ছেঁড়ার বিশ্রী ফরফর আওয়াজ করে কোমরের কাছ থেকে দু টুকরো হয়ে ছিঁড়ে গেল তার দেহটা। দৃশ্যটা সহ্য করতে না পেরে দু চোখ বন্ধ করে ফেললাম আমি। দু এক মুহূর্ত পরে চোখ মেলতেই দেখলাম বাঘের পেটের খানিকটা চামড়া আর নাড়ি ভুড়ি ঝুলছে হাতির সুরের প্যাচে। বাঘটা মারা গেছে বুঝতে পেরে সুর থেকে আবর্জনাগুলো সামনে ছুঁড়ে ফেললো হাতিটা। ঘাড়ের দুপাশ আর প্রায় সমস্ত সুরটা থেকেই তখন রক্ত ঝরছে তার। এই অবস্থায় আরো ভয়ঙ্কর দেখাচ্ছে হাতিটাকে। বাঘের ছিন্ন ভিন্ন দেহটাকে ক্রমাগত পা দিয়ে দোলতে লাগলো হাতিটা। শেষ পর্যন্ত বাঘের দেহটা একতাল রক্ত মাংসে পরিণত হবার পর উবু হয়ে তাতেই দাঁত বসিয়ে দিল সে। হাতিটা মুখ তুলতে দেখলাম কয়েক টুকরো থ্যাতলানো মাংস লেগে আছে তার দাঁতে। সেটুকু ছাড়া দিয়ে মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে তাকে মাটিতে মিশিয়ে দিতে চাইল বাঘটা। খেপা হাতির ভয়ঙ্কর পৈশাচিকতা দেখে মাচার উপর বসে শিউরে উঠলাম আমি। বাঘ হত্যা পর্ব শেষ করেই আবার মোষটার দিকে চোখ পড়ল হাতিটার। রক্তে তখন তার যুদ্ধের উন্মাদনা। কাজেই বিন্দুমাত্র দ্বিধা না করে মোষটাকে শেষ করে দিতে ছুটল সে। প্রমাদ গুনলাম আমি, এখনই বাধা না দিলে মোষের বাচ্চাটাকেও বাঘের অবস্থা করে ছেড়ে দিবে হাতিটা। দ্রুত মনস্থির করে নিয়ে হাতির সামনের মাটিতে হান্টিং টর্চের তীব্র আলো ফেলে রাইফেলের ট্রিগার টিপে দিলাম। হাতিটার ফুট দুয়েক সামনে মাটিতে গিয়ে বিঁধল বুলেট। কাজটা করেই বুঝতে পারলাম ভুল করেছি, কারণ টর্চ জ্বালানোতে আমার অবস্থান জানা হয়ে গেছে হাতিটার। শুধু রাইফেলের আওয়াজ করলে হয়তো তা হতো না। বিন্দুমাত্র ভয় পেল না হাতিটা। কর্কশ চিৎকার করে সোজা ছুটে এলো আমার মাচা বাঁধা বাঁশগুচ্ছগুলোর দিকে। এই অবস্থায় ঠিক কি করব বুঝে উঠতে পারলাম না। শেষ পর্যন্ত অনিশ্চিতভাবে রাইফেলের নলটা আকাশের দিকে তুলে আরো দুবার ট্রিগার টিপলাম। বারবার রাইফেলের প্রচণ্ড শব্দে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল হাতিটা। একটু একটু করে পিছু হতে শুরু করলো সে। তারপর বেশ কিছুটা ঘুরে এসে আবার ঢুকে পড়ল আমার পেছনের বাঁশঝাড়ে। বহুক্ষণ পর্যন্ত তার বাঁশ ভেঙে এগিয়ে যাওয়ার শব্দ পেলাম। তারপর নিঃশব্দ নিস্তব্ধতা বিরাজ করতে থাকলো চারপাশে। বাকি রাতটা আর কোনো জন্তু জানোয়ারের সাড়া পেলাম না। দুই দানবের মাতামাতিতে এ অঞ্চল ছেড়ে পালিয়েছে অন্যান্য সমস্ত বুনো জানোয়ারের দল। সেদিন কিন্তু হাতিটাকে গুলি না করে ভুল করেছিলাম আমি। কয়েক মাস বাদে এ হাতিটাই কিলকোটাগিরিতে আমার এক প্লান্টার বন্ধু মিস্টার হেন্ডারসন আর তার কয়েকজন কুলিকে মেরে ফেলে সে। পরপর আরো কয়েক রাত চেষ্টা করেও বাঘিনী বিদ্বেষীটা নাগাল পেলাম না। একদিন ওয়াইল্ড হেরিটেজের মাইল চারেক দূরে পাহাড়ের কোলে এক উপত্যকায় একটা মাচা বাঁধলাম আমি। উদ্দেশ্য বাঘ মারা নয়, উপত্যকার নিচে ঘাসভূমিতে চড়তে আসা হরিণ আর বাইসনের ছবি নেওয়া। যতদূর সম্ভব তাড়াতাড়ি দুপুরের খাওয়া সেরে মুভি ক্যামেরা আর রাইফেল নিয়ে ঘোড়ায় চড়ে জায়গাটা এসে পৌঁছালাম। আমার সাথে চলেছে ইরিলা পথপ্রদর্শক বান্টা। আমি মাচায় উঠে বসলে ঘোড়াটা নিয়ে বাংলোয় ফিরে যাবে সে। সময় হলে আবার আমার কাছে নিয়ে আসবে ঘোড়াটা। একটা কথা বলে রাখি, বাঘিনী বিদ্বেষী বাঘটাকে বেশ কয়েকবার দেখেছে বান্টা, কাজেই সে ওটাকে চেনে। গোয়ালের গরুর মতো আলাদা আলাদাভাবে পরিষ্কার বাঘ চিনতে পারে ইরিলারা। ব্যাপারটা দারুণ আশ্চর্য মনে হয় আমার কাছে। গোয়ালের গরু চেনা আলাদা কথা, কারণ গরুর গায়ের রঙের ভেদাভেদ থাকে, কিন্তু বাঘ, ছোট বড় সব বাঘের রঙই তো প্রায় একই রকম। তবু যেভাবেই হোক ওরা চেনে। কখনো জঙ্গলের পাশ দিয়ে, কখনো ভেতর দিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশাল সব গাছের গা বেয়ে সূর্যের আলোর আশায় একেবারে আগায় গিয়ে উঠেছে বড় বড় লতা।
বিচিত্র এদের গড়ন, কোনোটা মোটা কোনোটা সরু, রঙও তাদের বিভিন্ন রকমের, কোনোটা গাঢ় সবুজ, কোনোটা হলদেটে, আবার কোনোটা বাদামি। চারদিকে ফুটে আছে বিচিত্র রঙা বুনো ফুল, ফুলের বুক থেকে মধু চুরি করতে ব্যস্ত প্রজাপতি আর মৌমাছির ঝাঁক। গাছের ডাল থেকে ঝুলে আছে অজস্র বুনো অর্কিড, এদের কোনো কোনোটা আবার মারাত্মক রকম বিষাক্ত। পায়ের নিচে মাটিতে চলছে অসংখ্য পিঁপড়ের অবিরাম আনাগোনা। এক জায়গায় মাটিতে ইতস্তত বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে কতগুলো পিঁপড়ের মৃতদেহ। ব্যাপারটায় মনে হলো প্রতিবেশী কোনো পিঁপড়ের আস্তানায় হানা দিয়েছিল ওরা এবং যুদ্ধে নিহত হয়েছে। বিচিত্র স্বভাব এই পিঁপড়েদের। প্রতিবেশী পরাজিত পিঁপড়েদের গোলাম করে রেখে তাদের দিয়ে কাজ করায় সৈনিক পিঁপড়েরা। মাচার কাছে পৌঁছে ঘোড়া নিয়ে বিকেল 5টা নাগাদ ফিরে আসতে বললাম বানটাকে। মাথা ঝাঁকিয়ে সাই দিয়েও চলে যেতেই মাচায় উঠে বসলাম। আমাদের সারা পেয়ে ঘাসভূমিতে চড়ে বেড়ানো হরিণের দল এক ছুটে জঙ্গলে ঢুকে পড়েছিল, কিন্তু চিন্তা নেই, আমি জানি চুপচাপ মাচায় বসে থাকতে পারলে আবার ওদের দেখা পাবো। মাচায় উঠে বসে চুপচাপ হরিণের অপেক্ষা করতে থাকলাম। নিঃশব্দ অলস দুপুর, দূর থেকে ভেসে আসছে উদাসী ঘুঘুর ডাক, সবুজ বারবেটের মিষ্টি টান আর দোয়েলের হালকা শীষ। তন্ময় হয়ে শুনছি। হঠাৎ 100 গজ দূরের ঝোপঝাড় ঠেলে খোলা জায়গায় বেরিয়ে এলো একটা প্রকাণ্ড বাইসন। ওটার কালো কুচকুচে বাঁকানো বিশাল শিং দুটোয় রোদ পড়ে তখন চকচক করছে। বাইরে বেরিয়েই মাথা নিচু করে নিশ্চিন্ত মনে একটানা ঘাস খেয়ে চলল বাইসনটা। পাশে রাখা ক্যামেরাটা তুলতে যাব, হঠাৎ বাইসনটার পেছনের ঝোপ থেকে একটা বেশ বড় জানোয়ারের সতর্ক নড়াচড়া লক্ষ্য করে থেমে গেলাম। বোধহয় আরেকটা বাইসন আছে ঝোপের ভেতর। কয়েক সেকেন্ড পরেই ঝোপ থেকে বেরিয়ে এলো জানোয়ারটা। না, বাইসন নয়, একটা বিশাল বাঘ। অতি ধীরে মাথা আর কাঁধটা ঝোপের বাইরে বের করে এনে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে থাকলো বাইসনটার প্রতিটি নড়াচড়া। বাঘটার নিঃশব্দ উপস্থিতি বিন্দুমাত্র টের পেল না বাইসনটা। নিজের কপালের জোর দেখে খুশি হয়ে উঠলাম আমি। সচরাচর এরকম ঘটনা ঘটে না। সাধারণত বিশাল দেহী বাইসনকে এড়িয়ে চলে বাঘ, কিন্তু এখন ওর ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। শীঘ্রই প্রচণ্ড লড়াই শুরু হবে বাঘ আর বাইসনের মাঝে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর অতি ধীরে ঝোপ থেকে সম্পূর্ণ বের হয়ে এসে পাশে একটা মোটা গাছের গুড়ির পেছনে দাঁড়ালো বাঘটা। তারপর হালকা গলায় ডেকে উঠল একবার। চকিতে সেদিকে ঘুরে দাঁড়ালো বাইসনটা, কিন্তু ভয় পেল বলে মনে হলো না, বরং কর্কশ শব্দে চেঁচিয়ে উঠল একবার। নিজ জায়গা থেকে এক বিন্দু নড়ল না বাঘটা। স্থির দাঁড়িয়ে থেকে শুধু লেজটা নাড়তে থাকলো এপাশ ওপাশ, আর লক্ষ্য করতে থাকলো বাইসনটার প্রতিটা গতিবিধি। নাক দিয়ে প্রচণ্ড শব্দ করতে করতে আক্রমণাত্মক ভঙ্গিতে মাথা নিচু করে ফেললো বাইসনটা। মাটি খুঁড়তে শুরু করলো সামনের একটা পায়ের খুঁড় দিয়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আক্রমণ করলো বাইসনটা। মাথা নিচু করে প্রকাণ্ড শিং দুটো বাগিয়ে ঝড়ের গতিতে সে ছুটলো বাঘটার দিকে। কিন্তু আশ্চর্য, তখনও বিন্দু মাত্র নড়ছে না বাঘটা, তবে লেজ নড়া থেমে গেছে তার। বাইসনটার সাথে ধাক্কা লাগে লাগে এমন সময় বিদ্যুৎ গতিতে একপাশে সরে দাঁড়ালো বাঘটা। গতির বেগ সামলাতে না পেরে সোজা সামনের গাছের গুড়িতে গিয়ে প্রচণ্ড জোরে বাড়ি খেলো বাইসনের শিং সমেত মাথা। সাংঘাতিক আঘাতকে হতচকিতভাবে আবার ঘুরে দাঁড়ালো বাইসনটা। ছোট ছোট লাফে খোলা জমির উল্টো দিকে যখন চলে যাচ্ছে বাঘটা, মনে হচ্ছে পালাচ্ছে সে। কিন্তু ও মাথায় আরেকটা বড় গাছের কাছে পৌঁছেই গুড়িটাকে পেছন করে আবার বাইসনটার দিকে মুখ করে দাঁড়ালো সে। আস্তে আস্তে এপাশ ওপাশ নাড়াচ্ছে লেজটা। বাঘটার দিকে ফিরে মাথা নিচু করে বার কয়েক কর্কশ চিৎকার করে উঠেই ছুটল বাইসনটা। এবারও ঠিক সময় সরে দাঁড়ালো অসাধারণ বুদ্ধিমান বাঘটা। আবারও প্রচণ্ড জোরে গিয়ে গাছের গুড়িতে বাড়ি খেলো বাইসনের মাথা। পরপর আরও দুবার একই পদ্ধতিতে বাইসনটাকে ফাঁকি দিল বাঘ। বাইসনটার অবস্থা তখন শোচনীয়। ভাঙা শিংয়ের গোড়া থেকে বেরিয়ে নাক বেয়ে টপ টপ করে মাটিতে পড়ছে রক্তের ফোঁটা, লালা ঝরছে মুখ থেকে। ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না পায়ের উপর, টলছে মাতালের মতো। ঠিক এই সময়ে আক্রমণ করলো বাঘটা। পেছন থেকে ছুটে এসে বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়লো সে বাইসনের ঘাড়ে। অসহায় আর্তনাদ করে উঠে মাটিতে পড়ে গেল বাইসনটা। তখনও তার কাঁধ কামড়ে ধরে আছে বাঘ।
দ্রুত ক্যামেরাটা একপাশে ছড়িয়ে রেখে রাইফেল তুলে নিলাম। অমন দুর্ধর্ষ সাহসী বাইসনটাকে প্রথমেই সামনাসামনি আক্রমণ না করে কূটকৌশলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য বাঘটার উপর ক্ষেপে গেলাম আমি। রাইফেল তুলে বিন্দুমাত্র দেরি না করে প্রথমেই গুলি করলাম বাঘটাকে। তারপর মরণাপন্ন বাইসনটার মাথায় গুলি করে তাকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিলাম। ঠিক সময়ে সেখানে এসে হাজির হলো বানটা। বাঘটাকে দেখে দারুণ অবাক হলো সে। তার অবাক হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে জানালো এটাই মা বনহাল্লার সেই কুখ্যাত বাঘিনী বিদ্বেষী বাঘ। বানটার কথায় আশ্চর্য হয়ে আরেকবার বাঘটার দিকে চাইলাম আমি। এর আগে বাঘটার বুদ্ধিমত্তা আর বিচিত্র কাজ কারবারের কথা কেবল শুনে এসেছিলাম, কিন্তু সেদিন নিজের চোখে দেখে আর শুধু দেখেই না, মুভি ক্যামেরায় তার আশ্চর্য কাজ কারবার ধরে রাখতে পেরে ভাগ্যবান মনে করলাম নিজেকে। গল্প শেষ করে জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন, সব তো শুনলে এন্ডি, বাঘিনী বিদ্বেষী বাঘটাকে আজব বলে ভুল করেছি কি? এ প্রশ্নের কোনো উত্তর দিলেন না মিস্টার অ্যান্ডারসন। শেষ হলো আমাদের আজকের শিকার কাহিনী, বাঘিনী বিদ্বেষী বাঘ। আশা করি এই কাহিনীটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনারা এ জাতীয় আরও শিকার কাহিনী পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।